নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘোরাঘুরি.com এর একটি নতুন ভিডিওতে। কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে আমাদের হিমাচল সিরিজের সমস্ত ভিডিওস আপলোড করেছিলাম। আর ভিডিওগুলো যখন আপলোড করছিলাম তখন বলেছিলাম যে এই যে আমরা হিমাচলে এই 9 দিন ধরে ঘুরছি, তার কিরকম কি আইটিনারি হতে পারে, কিরকম কি বাজেট লাগতে পারে, আমি সেই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। কারণ ওই ভিডিওগুলোর মধ্যে তো আর সমস্ত ডিটেলস দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আজকের এই ভিডিওটা ঠিক ওই কারণেই। আহ, আমরা যে হিমাচলে যে সার্কিটটা ঘুরেছি, ডালহৌসি, ধর্মশালা, খাজিয়ার, কাসোল, সিমলা, তো এই সার্কিটটা যখন আপনারা ঘুরবেন তখন আপনাদের ট্যুর প্ল্যান কি হতে পারে, বা আপনারা এস্টিমেটেড কত বাজেট লাগতে পারে এই রকম। আর তার সাথে অবশ্যই অমৃতসরের প্ল্যানটাও ইনক্লুডেড থাকবে। আর আমরা একদম স্টার্টিং এ হিমাচল যাওয়ার আগে দিল্লি গেছিলাম, যেহেতু আমাদের রেড ফোর্টটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। তার জন্য আমরা এক্সট্রা একটা দিন দিল্লিতে ইনক্লুড করেছিলাম, একটা রাত দিল্লিতে ছিলাম। তো এটা আপনাদের কাছে অপশনাল, আপনারা যদি চান তো আপনারা দিল্লিতে থাকতে পারেন, আদারওয়াইজ অমৃতসর থেকে আপনারা আপনাদের প্ল্যান স্টার্ট করতে পারেন। অমৃতসর নিয়ে আপনাদের হিমাচলের টোটাল 8 রাত 9 দিনের আমি আইটিনারি শেয়ার করতে চলেছি। তার মধ্যে আপনারা ফার্স্ট শুরু করবেন অমৃতসর দিয়ে, যেখানে স্টে হবে আমাদের 2 নাইটস। তারপর অমৃতসর থেকে ডালহৌসি, যেখানে আমাদের স্টে হবে আরও 2 রাত। তারপরে ধর্মশালা, ধর্মশালা থেকে কাসোল, কাসোল থেকে তীর্থান ভ্যালি, আর তীর্থান ভ্যালি থেকে সিমলা। সো চলুন, আপনারা যদি অমৃতসর দিয়ে স্টার্ট করেন তো আহ, আমি বলছি যে আপনাদের কাছে অমৃতসর যাওয়ার কি কি অপশন রয়েছে। ফার্স্ট যদি ট্রেনের কথায় আসি, তো হাওড়া, শিয়ালদা আর ইভেন কলকাতা স্টেশন থেকেও ট্রেন রয়েছে। তো আমি ট্রেনগুলো বলছি যে কি কি সময়ে রয়েছে। তো হাওড়া থেকে রয়েছে হাওড়া অমৃতসর মেল, বা যেটা এখন পাঞ্জাব মেল হয়তো ওর নাম হয়েছে, সেটা প্রতিদিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে 7টা 15 মিনিটে। আর তারপরে শিয়ালদা থেকে আপনারা যদি যান, শিয়ালদা থেকে শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস রয়েছে, যেটা শুধুমাত্র শুক্রবার চলে 1টা 10-এ। আর কলকাতা স্টেশন থেকে রয়েছে দুটো ট্রেন, একটা হচ্ছে আকালতাত এক্সপ্রেস, যেটা সানডে আর ওয়েডনেসডে চলে বিকেল 7টা 40-এ। আর রয়েছে দুরিগানা এক্সপ্রেস, যেটা চলে শুধুমাত্র শনিবার 12টা 10, দুপুর 12টা বেজে 10 মিনিটে। আর এছাড়া অমৃতসর যাওয়ার জন্য তো কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটও রয়েছে, মানে যারা চাইবেন ফ্লাইটে যাওয়ার তারা ফ্লাইটে যেতে পারেন। আর যদি ট্রেনে আপনারা যেতে চান তাহলে এই 4টে অপশন রয়েছে। আর আপনারা যদি ট্রেনে যান আর কি, তাহলে মোটামুটি ট্রেনগুলো যে টাইমে পৌঁছাচ্ছে, আপনারা মোটামুটি অমৃতসর পৌঁছে সেদিনের বিকেলটা পাবেন অমৃতসরের ঘুরে দেখার জন্য। ট্রেন হোক বা ফ্লাইট হোক, আপনারা যেটাই নেন সেটা করে আপনারা প্রথম দিন অমৃতসরে পৌঁছালেন। অমৃতসরে হোটেলে চেক ইন করে আপনারা সন্ধ্যাবেলাটা রাখুন গোল্ডেন টেম্পল ঘুরে দেখার জন্য। আর আপনারা, আমি তো বলবো যে গোল্ডেন টেম্পল আপনারা দুবার যান, একবার সকালের দিকে আর একবার রাতের দিকে, কারণ দুটো সময়ই গোল্ডেন টেম্পল অসাধারণ সুন্দর লাগে, মানে দুটো সময়ই আলাদা আলাদা ভাবে সুন্দর লাগে। তো এই আপনাদের প্রথম দিন গেল। আর দ্বিতীয় দিন আপনারা অমৃতসরের লোকাল সাইট সিন করে নিতে পারেন, তো যার মধ্যে রয়েছে জালিয়ানওয়ালাবাগ, ওয়ার মেমোরিয়াল, গোবিন্দগড় ফোর্ট। আর তখন একবার গোল্ডেন টেম্পল ওর পাশেই, আপনারা ওটা দেখে নিলেন। আর এই সমস্ত দেখে আপনারা চলে যেতে পারেন আটারি ওয়াঘা বর্ডারে। কিন্তু আমরা যখন এখন এই ভিডিওটা বানাচ্ছি, তখন এই মুহূর্তে আটারি ওয়াঘা বর্ডার বিশেষ কিছু কারণে বন্ধ রয়েছে, সেই কারণটা আপনাদের সবারই জানা। তো গোয়িং ফরওয়ার্ড যখন সিচুয়েশন নর্মাল হবে, আশা করছি আটারি ওয়াঘা বর্ডার আবার ওপেন হয়ে যাবে আমাদের ট্যুরিস্টদের জন্য। তখন আপনারা ওখানে গিয়ে প্যারেডটা অবশ্যই অবশ্যই দেখবেন। অমৃতসর থেকে আপনারা নেক্সট দিন একটু সকাল সকাল বেরিয়ে পড়বেন ডালহৌসির উদ্দেশ্যে। অমৃতসর থেকে ডালহৌসির ডিস্টেন্স কিন্তু প্রায়, মানে গুগল অনুযায়ী প্রায় 200 কিলোমিটার। আর সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা, মানে গুগলে অনেক সময় কম করে দেখায়। তো ওই সময়ের ওপরে একবারেই আপনারা যাবেন না। আপনাদের অমৃতসর থেকে ডালহৌসি পৌঁছাতে কিন্তু সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আর আপনারা যাওয়ার পথে সেদিন আহ সাতধারা ওয়াটারফলস আর পঞ্চকুল্লা ওয়াটারফল, এই দুটো জিনিস দেখে নিতে পারেন। ডালহৌসি পৌঁছানোর পর হোটেলে চেক ইন করে আপনারা বিকেলবেলা সময় পাবেন। আর ডালহৌসিতেই ম্যাল রয়েছে,
খুব ছোট্ট একটা ম্যাল, আপনারা হোটেলে চেক ইন করার পর সন্ধ্যেবেলায় ম্যালটা দেখতে পারেন। আর ডালহৌসি ম্যালেই একটা চার্চ রয়েছে, আপনারা সেই চার্চটাও ঘুরে দেখে নিতে পারেন ওই দিন। নেক্সট দিন অর্থাৎ ট্রিপের 4th ডে, যেটা আপনারা ডালহৌসির যে সাইট সিন গুলো হয়, ডালহৌসির আশেপাশে যে জায়গাগুলো হয় সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে আপনারা প্রথমেই চলে যান চামেরা লেকে। দেন চামেরা লেক দেখে আপনারা ঘুরে আসুন চাম্বা। আর সবার শেষে এখন খাজিয়ার। খাজিয়ার, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, খুব সুন্দর একটা জায়গা। আর আপনারা যদি চান তবে আপনারা একদিন, আমি 2 দিন ডালহাউসিতে আমরা স্টে করেছিলাম, আপনারা এইভাবেও করতে পারেন, একদিন ডালহাউসিতে স্টে করতে পারেন আর একদিন খাজিয়ারে আপনারা স্টে করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। খাজিয়ার থেকে ডালহাউসির ডিস্টেন্স ওই 22 থেকে 23 কিলোমিটার মতো হবে, আর সময় 40 to 45 মিনিটস লাগবে। খাজিয়ার যাওয়ার কিন্তু দুটো ব্যাপার রয়েছে। এক, যদি আপনারা খাজিয়ারের ভ্যালিটা এনজয় করতে চান, মানে গ্রিনারিটা এনজয় করতে চান, তাহলে আমি বলবো রেনি সিজনের পরে, মানে ওই সেপ্টেম্বর অক্টোবর, এটা যাওয়ার জন্য বেস্ট সময়। আর যদি আপনারা বরফ দেখতে চান, মানে স্নোফল অ্যারাউন্ড জানুয়ারি নাগাদ হয়, আপনারা জানুয়ারির টাইমে প্ল্যান করতে পারেন। মানে যে সময় যান না কেন, দারুণ লাগবে জায়গাটা আপনাদের। ট্রিপের ডে 5, যেদিন আপনারা যাবেন ডালহাউসি থেকে ধর্মশালা। আমি এক সেকেন্ড বলছি ডিস্টেন্সটা কত, ম্যাপে সার্চ করে। ডালহাউসি থেকে ধর্মশালার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 117 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় আপনাদের 5 থেকে 6 ঘন্টা। আর এই দিন আপনারা ঘুরে দেখে নিতে পারেন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, দলাই লামা মনেস্ট্রি, নামঙ্গল মনেস্ট্রি, ভাংসুনাগ ওয়াটারফল, আর ভাংসুনাগ টেম্পল। তবে ভাংসুনাগ ওয়াটারফলে যাওয়ার জন্য ভাংসুনাগ টেম্পলের পাশ দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো ট্রেক করতে হয়। আর আমি বলবো যে ধর্মশালায় না থেকে আপনারা যদি ধর্মশালার একটু ওপরে ম্যাকলয়েডগঞ্জে গিয়ে থাকেন। আমরা ছিলাম হচ্ছে যে হোটেলটায় ছিলাম সেটা ভাংসুনাগে। আমি বলবো এই ধর্মশালা ভাংসুনাগের থেকেও থাকার জন্য বেস্ট জায়গা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ। ম্যাকলয়েডগঞ্জের ম্যালটা খুব সুন্দর, আশেপাশে আপনারা প্রচুর দোকান, প্রচুর ক্যাফে পেয়ে যাবেন। মানে ইয়ং জেনারেশনের কাছে ম্যাকলয়েডগঞ্জটা একদম থাকার জন্য বেস্ট জায়গা। আমার, অন্তত আমার তো সেটাই মনে হয়। মানে আমরা ভাংসুনাগে ছিলাম, তো যখন আমরা ম্যাকলয়েডগঞ্জ ঘুরছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে হোটেল বুক করে না এলে আমরা ম্যাকলয়েডগঞ্জেই থেকে যেতাম। নেক্সট দিন অর্থাৎ ডে 6, আপনারা চলে যান ধর্মশালা থেকে মণিকরণ হয়ে কাসল। ধর্মশালা থেকে কাসলের ডিস্টেন্স 200 কিলোমিটার, আর মণিকরণ কাসল থেকে আরো 5-6 কিলোমিটার এগিয়ে। তো মোটামুটি প্রায় আপনাদের অ্যারাউন্ড 210 থেকে 215 কিলোমিটার মতো জার্নি আছে। আর প্রায় 8 থেকে 9 ঘন্টা কিন্তু এই দিন জার্নি থাকবে। অনেকটা লম্বা রাস্তা, আর কাসলের ওইদিকে রাস্তাও খুব একটা ভালো নয়, তো সেই কারণে সময় অনেকটাই বেশি লাগবে। এই দিন মণিকরণের হট স্প্রিং রয়েছে, ওখানকার গুরুদ্বারা রয়েছে, শিব মন্দির রয়েছে। এই কটা জিনিস দেখে আপনারা কাসলে স্টে করে নিতে পারেন। কাসল থেকে ডে 7 আপনারা কাসল থেকে চলে যান তীর্থান ভ্যালি। কাসল থেকে তীর্থান ভ্যালির ডিস্টেন্স অ্যারাউন্ড 90 কিলোমিটার, সরি 9 কিলোমিটার না, 90 কিলোমিটার। আর সময় লাগবে প্রায় 3.5 থেকে ধরুন 4 ঘন্টা। আর যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন জিভি। জিভি একটা নতুন গজিয়ে ওঠা সাইট সিনের জায়গা, যেটা খুব একটা আমার পছন্দ হয়নি বলে যাইনি। একটা ছোট ওয়াটারফল রয়েছে বর্ষাকাল ছাড়া, যেখানে জল থাকে না, আর একটা পার্ক রয়েছে, তো এই কারণে আমরা ওই জায়গাটা জিভি আমরা যাইনি। আর আরেকটা জায়গা রয়েছে যেটা আপনারা অবশ্যই যাবেন, সেটা হলো জালোরি পাস। জালোরি পাস সিমলা ডিস্ট্রিক্টের সব থেকে উঁচু পাস। আর এটা কিন্তু আমার মোস্ট প্রবাবলি মার্চ মাস অব্দি বন্ধ থাকে, মানে স্নোফলের কারণে বন্ধ থাকে। তো ফেব্রুয়ারির এন্ডে বা মার্চেও আপনারা যদি যান তাহলে আপনারা জালোরি পাস অব্দি যেতে পারবেন। আদারওয়াইজ আপনাকে জালোরি পাসের অনেকটা আগে থেকে গাড়ি নিয়ে ব্যাক করে চলে আসতে হবে। এই সার্কিটে গেলে তীর্থান ভ্যালি কিন্তু একদমই মিস নয়। খুব সুন্দর একটা জায়গা, একদম তীর্থান নদীর ধারে। ওখানে মানে প্রচুর অনেক হোমস্টে পেয়ে যাবে। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা ডিটেলস তো আগের তীর্থান ভ্যালির ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। ওইটা ছাড়াও আপনারা অসংখ্য হোমস্টে পেয়ে যাবেন নদীর পাড়ে। আর এখনো ভার্জিন প্লেস, এখনো সেইভাবে
ট্রাভেলার বা ট্যুরিস্টদের কাছে এক্সপ্লোর নয় জায়গাটা, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মানে ওইখানে গিয়েই শান্তিতে আপনারা 2 দিন আরামসে কাটিয়ে দিতে পারেন। আর এবার আসি হচ্ছে ডে 8, যেদিন আপনারা চলে যাবেন তীর্থান ভ্যালি থেকে সিমলা। সকাল সকাল বেরোতে হবে এই দিন, কারণ এই দিনও জার্নি প্রায় 200 কিলোমিটার মতো। বাট পরে যেহেতু এর মধ্যে হাইওয়ে পড়বে, তাই অন্যান্য জায়গা থেকে সময় কিছুটা কম লাগবে। বাট তাও আপনার মোটামুটি ধরে রাখুন 7 থেকে 7.5 ঘন্টা তো লেগেই যাবে 200 কিলোমিটার জার্নি। সিমলা পৌঁছে আপনারা ওই দিন দেখে নিতে পারেন সিমলা কালীবাড়ি, চার্চ, ব্রিজ। আর যদি আপনাদের হাতে সময় থাকে জাকু টেম্পল আপনারা যেতে পারেন, যেটা আমি জানি না আদৌ কেবল কার আছে নাকি, অনেকটা আর কি সিঁড়ি আছে, হেঁটে উঠতে হয় যতদূর আমার নলেজ। ওটা আপনারা দেখে নিতে পারেন। আর সন্ধ্যাবেলায় তো অবশ্যই সিমলার মেলটা রয়েছে এক্সপ্লোর করার জন্য। আর সিমলায় হোটেল, আমরা যে হোটেলে ছিলাম সেটা তো বলেছি আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না, তাই হোটেলটা একদমই রেকমেন্ডেড নয় আমাদের তরফ থেকে। আর এরপরে এই আমাদের 8 রাত কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নেক্সট দিন, যেদিন 9th ডে, সিমলা থেকে চণ্ডীগড় ফেরার পালা। সিমলা থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড মানে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। আর আপনারা যদি সিমলায় ওই দিন একটু সকাল সকাল বেরোন, তাহলে সিমলা থেকে দুটো জায়গা ঘোরার রয়েছে, যেটা আপনারা আহ চলে যেতে পারেন। সেটা হচ্ছে, এক হচ্ছে কুফরি আর দ্বিতীয় হচ্ছে ফাগু। এই দুটো জায়গা আপনারা যেদিন চণ্ডীগড় ফিরবেন সেই দিন সকালে আপনারা ঘুরে দেখতে পারেন। কুফরিতে আপনারা, আমরা যে সময় গেছিলাম সেই সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে তো বরফ তো পড়েই, মানে বরফ। এবার আসি ট্রিপের বাজেট নিয়ে। আমরা যেহেতু 4 জনে গেছিলাম, আমি ওই 4 জনের হিসাব করেই একটা বাজেট এস্টিমেট দেওয়ার আপনাদের চেষ্টা করছি। গাড়ি, ফার্স্ট হচ্ছে গাড়ি। আপনারা যদি 4 জনের সুইফট ডিজায়ার বা ছোট গাড়ি নেন, সেই গাড়ি কিন্তু মোটামুটি আপনার 3,000 থেকে 3,500 টাকা পার ডে পড়ে যাবে। আর যদি আপনারা মানে আরো বেশি গ্রুপ থাকে, মোটামুটি 6 জনের বা 7 জনের গ্রুপ থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের বড় গাড়ি নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু পার ডে ভাড়া আপনাদের 4,000 থেকে 4,500 টাকা পড়বে। এবার আসি হোটেলের কথায়। হোটেল, আপনাদের হিমাচল সিরিজের ভিডিওগুলোতে আমরা যে হোটেলগুলো দেখিয়েছি, আপনারা যদি সেই ক্যাটাগরি হোটেলে থাকতে চান, তাহলে আপনাদের হোটেল ভাড়া পার ডে মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা পড়বে। এই 3,000 থেকে 3,500 টাকা হচ্ছে 2 জন মানুষের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে এর মধ্যে। প্রতি রুমের ভাড়া এরকম থাকে। আর পিক সিজনে দামটা একটু বাড়ে, আর অফ সিজনে দামটা একটু কমে। এছাড়াও আপনারা অনেক বাজেট হোটেলও পাবেন, আমরা যে হোটেলে ছিলাম তার থেকেও এক্সপেন্সিভ হোটেলে আপনারা পাবেন, এটা টোটালি আপনাদের ওপরে। আর নেক্সট রয়েছে যেটা হচ্ছে এই বাকি যে 8 দিনের লাঞ্চ আর টুকটাক বিকালে স্ন্যাক্স, এই সমস্ত খাওয়া টাওয়া, সেটাও মোটামুটি আপনি জন প্রতি 300 থেকে 500 টাকা ধরে রাখুন। কারণ হিমাচলের ইভেন রোড সাইড ধাবাগুলো তো মোটামুটি, যেগুলো একটু স্ট্যান্ডার্ড, একটু এক্সপেন্সিভ আছে, আমাদের তো খেয়ে তাই মনে হয়েছে। তো মোটামুটি 300 থেকে 500 টাকা পার ডে আপনারা জনপ্রতি ধরে রাখুন। আর সমস্ত যদি আমরা এস্টিমেট করি পার ডে টোটাল খরচা, শপিং বাদ দিয়ে, আর অবভিয়াসলি টিকিট, ট্রেন বা ফ্লাইটের টিকিট এগুলো তো আলাদা, এগুলো যদি এক্সক্লুড করি, তাহলে মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা জনপ্রতি লাগবে 8 দিনের, 8 রাত 9 দিনের এই ট্রিপটার জন্য। এটা এই কারণেই লাগবে কারণ হিমাচল একটু এক্সপেন্সিভ আছে। তো এরপরে তার উপরে ফ্লাইট আর ট্রেন, আপনারা যাতে জার্নি করবেন, ফ্লাইট হলে মোটামুটি আপনারা যদি কলকাতা টু অমৃতসর আর চণ্ডীগড় টু কলকাতার ফ্লাইট করেন, তাহলে মোটামুটি আরো 15 to 16K এর সাথে অ্যাড করে নিতে পারেন। তো আমি এরকম একটা বাজেটের একটা এস্টিমেট দিচ্ছি। এবার তো একটু ওপর নিচি হবেই সিজন ওয়াইজ, এটা জাস্ট একটা এস্টিমেট দেওয়া, যাতে আপনারা যখন প্ল্যান করবেন তাতে আপনাদের সুবিধা হয়। আর আশা করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে সমস্ত ডিটেলস দিতে পেরেছি। যদি এর পরেও কোনো ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার যথাযথ অ্যান্সার দিতে। আর হিমাচল সিরিজের এই ভিডিওগুলো, মানে এই ভিডিওটার আগে আপনারা যদি হিমাচল সিরিজের ভিডিওগুলো আগে দেখে না থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই গিয়ে হিমাচল সিরিজের প্রত্যেকটা ভিডিও একবার দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে
প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো।